বাংলাদেশে দ্রুত স্বাভাবিকতা দেখতে চায় ভারত, প্রেসিডেন্ট বাইডেনকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ফারাক্কার ১০৯ গেট খুলে দেয়ায় রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ সহ আশপাশের বন্যার ঝুঁকি, ত্রাণের অপেক্ষায় দুর্গতরা। সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনাল আগামীকাল, স্বাগতিক নেপালের বিপক্ষে প্রতিশোধের লড়াই বাংলাদেশের। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপে তিনি গুরুত্ব আরোপ করেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ফোন আলাপ হয়েছে। ফোনে ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে দুই দেশের সরকার প্রধানের মতবিনিময় হয়। ওই সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন মোদি এবং জো বাইডেন। ত্রিপুরা রাজ্যের ডুম্বুরের পর এবার ফারাক্কা বাঁধের ১০৯ গেট খুলে দিয়েছে ভারত। এতে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে বন্যার ঝুঁকি রয়েছে। তবে এখনই বাংলাদেশে বন্যার কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী। গঙ্গার পানির স্তর বাড়ায় বাঁধটি থেকে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। ভারতের দাবি, বিহার, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় সেই পানির চাপ কমাতে সোমবার ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়। ফারাক্কা বাঁধ প্রকল্পের পানি বিপদসীমা পার করায় পানি ছাড়ার পরিমাণও বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী গণমাধ্যমকে জানান, ফারাক্কা বাঁধের পানি গঙ্গা দিয়ে প্রবাহিত হয়। আপাতত সেখানে পানি বিপদসীমা নিচ দিয়ে বইছে। যদি পানি বিপদসীমার ওপর দিয়ে যায় তাহলে দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল বন্যার ঝুঁকিতে পড়বে। এদিকে ফারাক্কা ব্যারাজের গেট খোলা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এটি একটি স্বাভাবিক ঘটনা যা বর্ষা মৌসুমে হয়ে থাকে। তিনি জানান, ফারাক্কা কেবল একটি ব্যারাজ, বাঁধ নয়, তাই যখনই পানির স্তর উঠে আসে তখনই গেট খুলে দেওয়া হয়। নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনী ও কুমিল্লায় বন্যার পানি নামছে ধীরে ধীরে। প্রত্যন্ত এলাকায় তীব্র সংকট দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবারের। নোয়াখালীতে বন্যার অবনতি হয়েছে। কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজার গেট ভেঙে জেলা শহর মাইজদি সহ ও বিভিন্ন উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে। ৩৮৮টি আশ্রয় কেন্দ্রে আছেন লাখো মানুষ। বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ৯০% এলাকা তলিয়ে গেছে। জেলার প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী। প্রতিদিন আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা বাড়ছে। দুর্গম এলাকায় চলছে ত্রাণের জন্য তীব্র হাহাকার। কুমিল্লায় ধীরে নামছে বন্যার পানি। লাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বরুড়া সহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও নৌকা ও ট্রলার না থাকায় উপদ্রুত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না। মৌলভীবাজারে বন্যার বেশ উন্নতি হয়েছে। সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন। দর্শক, বন্যার খবর সংগ্রহে এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে রয়েছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, যুক্ত আছি তার সঙ্গে। মুহিব, ফেনীতে বন্যার পরিস্থিতি আমাদের জানাবেন। বিপাশা, এই মুহূর্তে আমি রয়েছি ফুলগাজী এলাকায়, অর্থাৎ ফেনীর পার্শ্ববর্তী একটি উপজেলা। এই উপজেলা কিন্তু ইতিমধ্যেই বন্যা দুর্গত এলাকা। এই এলাকায় প্রায় ১০ ফুট কোনো কোনো অঞ্চলে পানি উঠেছিল। ইতিমধ্যেই কিছুটা পানি কমতে শুরু করেছে, তবে এই এলাকার মানুষ কিন্তু এখনও বাসা বাড়িতে ফিরতে পারেনি, কারণ বাসায় এখনও পানি রয়েছে। এই এলাকায় কিন্তু কিছু রোগবালাই ইতিমধ্যেই দেখা দিয়েছে, বিশেষ করে বন্যা পরবর্তী যেই মহামারীগুলো শুরু হয় সেই রকম কিছু রোগবালাই। ইতিমধ্যেই এই ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি
একটি মেডিকেল ক্যাম্প তৈরি করেছে নৌবাহিনী। আমরা এই নৌবাহিনীর যে কার্যক্রম সেটি জানবো কমান্ডার আশিকের কাছ থেকে। জনাব আশিক, আপনাদের কি ধরনের কার্যক্রম এখানে চলছে? আসসালামু আলাইকুম। আমরা গত 25শে তারিখ প্রথম এই ফুলগাজী উপজেলায় আমরা এসেছি ত্রাণ সরবরাহ করার জন্য। এখানে আসার পর আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গায় অনেক উঁচু উঁচু পানি আছে, অনেক পরিমাণ পানি আছে, ক্ষেত্র বিশেষে 10 ফিটও পানি পেয়েছি আমরা। তো আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি এবং আমরা আসার পর অন্যান্য নৌবাহিনীর গাড়িগুলো প্রথম ফুলগাজীতে ত্রাণ নিয়ে চলে এসছে। এখানে আসার পর আমরা দেখেছি এখানে অনেক অন্তঃসত্ত্বা মহিলা এবং অনেক রোগী এখানে আছে। আমরা যাদেরকে এখান থেকে আমাদের নিজস্ব পরিবহনে করে আমরা ফেনীতে প্রেরণ করেছি। তো এরই প্রেক্ষিতে আমরা গতকালকে আমাদের নৌবাহিনীর বিভিন্ন জায়গা থেকে মেডিকেল টিম সংগ্রহ করে তড়িৎ গতিতে আমরা এখানে একটা ফিল্ড হসপিটাল তৈরি করেছি। বর্তমানে এখানে আমরা আল্লাহর রহমতে সকল প্রকার রোগের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি এবং যাদের ক্রিটিক্যাল কন্ডিশন দেখতে পাচ্ছি তাদেরকে আমরা ফেনীতে পাঠিয়ে দিয়েছি। আপনাদের এখানে মেডিকেল ক্যাম্প কতদিন চলবে? এখানে যতদিন এখানে রোগ বালাই চলবে আমরা ইনশাআল্লাহ ততদিন এখানে থাকবো। অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় নৌবাহিনী প্রধানের নির্দেশনা ক্রমে আমরা এখানে কাজ করছি এবং আজকে ফুলগাজীর অবস্থা পর্যবেক্ষণের জন্য ইনশাআল্লাহ মাননীয় নৌবাহিনী প্রধান এখানে আসবেন। আর আমরা এর পাশাপাশি আমরা গতকালকে থেকে প্রায় 1000-এর বেশি ত্রাণ সরবরাহ করেছি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, যেখানে কোনো ত্রাণ পৌঁছায়নি। আমরা সেখানে বোট এবং আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সেখানে ত্রাণ সরবরাহ করছি। অনেক ধন্যবাদ কমান্ডার আশিক। আমরা কথা বলছিলাম নৌবাহিনীর এখানকার যে ক্যাম্প কমান্ডার আশিকের সঙ্গে। তো এই ছিল আমার কাছে ফুলগাজী এলাকার বন্যার সার্বিক পরিস্থিতির তথ্য। বিপাশা। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীর ফুলগাজীর বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। নিষিদ্ধের আদেশ আজ প্রত্যাহারের আশা করছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের আইনজীবীরা। অন্যদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ দলের নিবন্ধন বাতিলের শুনানির তারিখও আজ। জামায়াতে ইসলামী আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপন আজ অথবা অতি দ্রুততম সময়ে প্রত্যাহার করা হতে পারে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত আপিলটি আবারও শুনানির জন্য আবেদন করা হবে। গত 1 আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডের অভিযোগে সোমবার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভুইয়া। সেটি শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নামও পরিবর্তন চাওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।